তা হচ্ছে কমিউনিস্ট পার্টির একটি অফিস, যা একসময় প্রতিক্রিয়ার শিবির ভেঙে দিয়েছিল। কমিউনিস্ট পার্টির উপর আক্রমণ করার ক্ষেত্রে পৃথিবীর সমস্ত প্রতিক্রিয়ার শক্তি, যারা ধনবান, যারা চান সমাজের শোষণ অত্যাচার বজায় থাকুক, তারা কমিউনিস্টদের চান না। সুতরাং কমিউনিস্টদের সমস্ত রকম কার্যক্রমের উপর আক্রমণ হয়, ব্যক্তিগত কুৎসা, ব্যক্তিগত আক্রমণ, এছাড়া পরবর্তীকালে পার্টি অফিসের আক্রমণ। আমার মনে আছে 2019 সালে ভাঙড় এলাকায় যখন আমি প্রার্থী ছিলাম, প্রচার করতে বেরিয়ে দেখি আমাদের একটা বড় অফিস তালা লাগানো। আমি আমার কর্মীদের জিজ্ঞাসা করলাম, তারা বললেন আমরা এখানে ঢুকতে পারি না, আমাদের অফিসটা তৃণমূল দখল করে নিয়েছে। আমি তাদের বললাম এই তালাটা ভাঙার জন্য কোনো একটা কিছু দিন। তাই সকলে উৎসাহ নিয়ে এলেন, তালা ভেঙে অফিস করে ঢুকলাম। তৃণমূলীরা ভয় পেয়ে গেল। কেন ভয় পেল? যে ওরা জানে যে অন্ততপক্ষে এখন যদি আমরা আবার এইরকম আক্রমণে যাই তাহলে প্রত্যাক্রমণের ভয় আছে। ওদের আক্রমণের চোখে আঙুল তুলে কথা বলবার মতো শক্তি হয়েছে। যে অফিস চলছে, আজও চলছে। পৃথিবীর সর্বত্র আমরা দেখেছি মানব জাতির অগ্রগতির জন্য কমিউনিস্টের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমি একটা ছোট্ট ঘটনা বলি, গল্প নয়। আমার সৌভাগ্য হয়েছিল ভারতবর্ষের অন্যতম একজন শ্রেষ্ঠ বিপ্লবী, যিনি চট্টগ্রাম অস্ত্রাগার দখল করেছিলেন, স্বহস্তে ইংরেজ বাহিনীকে 3 দিন আটকে রেখেছিলেন, যারা এক তরুণ বাহিনী, যার নেতৃত্বে ছিলেন একজন মাস্টারমশাই। মাস্টারমশাইয়ের চেহারাটা খুব ক্লিশো, খুব আকর্ষণীয় চেহারা নয়। তিনি অঙ্ক পড়ান, ছাত্রদের ডেকে ডেকে, যাদের মধ্যে একটু সম্ভাবনা দেখেন ডাকেন, ডেকে বলেন ইংরেজের বিরুদ্ধে লড়াই করবি। তো তারা ছাত্র 8, 9, 10-এ পড়ে, তারা বলছে কেন লড়াই করব, কি ব্যাপার? তা তিনি দুজনকে তার সাঁতরে ঠিক করেছিলেন, একজনের নাম গণেশ ঘোষ আর একজন অনন্ত সিংহ। আপনার নাম সবাই জানেন, কিন্তু আমার অতিরিক্ত সৌভাগ্য, আমি গণেশ ঘোষের সহচর্য পেয়েছি আমার কৈশোরকাল থেকে, যেহেতু আমি কালীঘাটে থাকতাম। তা তিনি বলছেন, তার কাছে শোনা। তা যখন তিনি সেই সব ছাত্রদের বারবার জিজ্ঞাসা করতেন, হয়তো অনেকে উৎসাহিত বলতে হ্যাঁ মাস্টারমশাই লড়ব, এবং তাদের শারীরিকভাবে মানসিকভাবে তৈরি করার জন্য গণেশ ঘোষ, অনন্ত সিং তারা ব্যায়ামাগারে ব্যায়াম করছেন, শরীর স্বাস্থ্য চর্চা করছেন। তারা চেষ্টা করতেন নিজেদের শারীরিক বল দিয়ে দরকার হলে একটা গাড়িকে আটকে দেওয়া যায় কিনা, কেন যুদ্ধক্ষেত্রে এরকম সব প্রস্তুতির দরকার। তখন ছাত্রদের মাস্টারমশাই বলছেন, ইংরেজ এত উন্নয়ন করেছে আমাদের, তো তার বিরুদ্ধে লড়াই করবি কেন? ইংরেজ রাস্তাঘাট করছে, বন্দর করছে, রেলওয়ে লাইন করছে, এত উন্নয়ন, এত উন্নয়ন, তো ইংরেজের বিরুদ্ধে লড়াই করার মতো তোদের ইচ্ছে হলো কেন? ছাত্ররা দোনামনা করছে। তো একজন ছাত্র বলল, কিন্তু আমাদের তোরা সম্মান করে না, ওরা তো আমাদের অসম্মান করে, আমাদের নেটিভ বলে। মাস্টারদা তাকে ডাকলেন কাছে। এই যে বোধ, আমরা মানুষ হিসেবে আমাদের একটা আত্মসম্মান আছে। মানুষ মানেই হচ্ছে যারা ক্রমশ একটা স্তর থেকে আরেকটা স্তরে এগিয়ে নিয়ে যাবেন। মানব সভ্যতার ইতিহাস তাই চিরকাল যারা শক্তিশালী, বিভিন্ন কারণে তারা শক্তিশালী হয়েছেন, সে ব্যাখ্যায় পথসভায় করবো না, তাদের বিরুদ্ধে মানুষ লড়াই করেছেন, এবং যারা লড়াই করেছেন তাদের অবদমন করবার জন্যে প্রথম অস্ত্র তৈরি করা হয়েছিল, মাফ করবেন আমাকে, ঈশ্বর চিন্তা। তোমার কিছু করার নেই, তুমি কি করবে? সবই তো তিনি ঠিক করে রেখেছেন, এবং তিনি যা করছেন তাই হবে। তুমি কেন অকারণে শ্রম নষ্ট করছো? যা আছে তা মেনে নাও। সব ধর্ম, কোনো ধর্মগুরু এর বাইরে কোনো কথা বলেন না, বলতে চান না। যা আছে তাও মেনে নাও। এই জন্মে তুমি নিষ্ঠা ভরে তোমার করণীয় কাজটুকু করো। তোমার করণীয় কাজ কি? যে তুমি যে শোষণ তোমাকে করছে, যার ক্ষমতা আছে তার ক্ষমতাকে বজায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করো। ঈশ্বরের দান। এই ধারণা চালু হয়ে গেল,
এবং এটা অনেকে মেনে নিতে শুরু করলেন, 2-4 জন মানতে শুরু করলেন না, তারা বিরোধিতা করতে শুরু করলেন যে কেন মানুষ নিপীড়িত হবে। মানুষের জন্ম পদ্ধতি তো এক। কোনো মা বলতে পারবেন না যে আমার সন্তান জন্মের প্রক্রিয়ার সঙ্গে ওই পাড়ার মহিলার সন্তান জন্মের প্রক্রিয়ার মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য নেই। তাহলে সেই মানুষের মধ্যে ভেদাভেদ কেন হবে? এই চিন্তা করতে করতে তিনি একটা তত্ত্ব দিলেন, যে তত্ত্ব হচ্ছে যারা আমাদের ওপর আমাদের শ্রম, সেই শ্রমের থেকে মুনাফা করছেন, সেই মুনাফা নিয়ে তারা তাদের সম্পদ করছেন, সেটাকে বন্ধ করতে হবে। এই নিয়ে লড়াই চললো যুগ যুগান্ত, পৃথিবীর সর্বব্যাপী। একটা পরিস্থিতি তৈরি হলো, যখন হলো যে এই দলটাকে বা এই আদর্শটাকে মেরে ভেঙে চুরমার করে দাও। উত্থান হলো মুসোলিনি এবং হিটলারের। এই মুসোলিনি হিটলারের আদর্শের প্রথম ছিল যে আমাদের একমাত্র কর্তব্য কমিউনিজমের বিরোধিতা করা। এটা সাংঘাতিক এই কমিউনিজম, যে সমস্ত মানুষের সমান অধিকারের কথা বলছে, একে ঠেকাও। ভারতবর্ষের মাটিতে এইরকম একটা দল তৈরি হলো যখন ভারতবর্ষ ইংরেজের বিরুদ্ধে লড়াই করছে, যে লড়াইয়ের ফলে ইংরেজরা আতঙ্কিত হয়ে পড়ছে যে আমরা আর ভারতবর্ষে টিকে থাকতে পারবো না। সেই সময় 1907-8 সময় একটি দল তৈরি হলো, হিন্দু মহাসভা এবং পরবর্তীকালে RSS। তারা বললেন যে তাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে কমিউনিস্ট, এবং তারা চান না ব্রিটিশরা এখান থেকে চলে যান। তাহলে ব্রিটিশের বিরুদ্ধে যখন লড়াই শুরু হলো, সেই সময় একদিকে যেমন RSS, আমি তাদের বলি মৌলবাদী হিন্দু, তারা হিন্দু নয়। আরেকটা ছিল মুসলিম লীগ, মৌলবাদী মুসলিম, যারা ধর্মপ্রাণ মুসলিম, তারা মৌলবাদকে পছন্দ করেন না। যেমন ধর্মপ্রাণ হিন্দু, তিনি এই আমি শ্রেষ্ঠ, আমি সব, এই মৌলবাদী চিন্তাকে লালন করেন না। তারা বললেন যে আমরা দুটো জাতিতে বিশ্বাস করি, হিন্দু একটা জাতি, মুসলমান একটা জাতি। এইরকম একটা গজকচ্ছপ জাতীয় দর্শন তারা হাজির করলেন। ইংরেজরা দেখলে ভারী মজা, ওরা যদি ওদের মধ্যে মারামারি করে, জেলের বুকে মানুষ ভয় পেয়ে যাচ্ছেন। আবির্ভূত হলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি বললেন আমি সত্যাগ্রহ করব, ব্রিটিশকে কোন রকম সাহায্য করব না। সেটাতে বাস্তব রূপ পেল, আন্দোলন সংগঠিত হলো। নেতাজি সুভাষচন্দ্রকে সামনে ধরে কমিউনিস্ট পার্টির ছেলেরা, যারা কংগ্রেসের মধ্যে কাজ করছিলেন, তারা বললেন সুভাষচন্দ্রকে, মহাত্মা গান্ধী আপোষ নীতি, ডোমিনিয়ন স্ট্যাটাস আমরা মানব না, তুমি রুখে দাঁড়াও, তুমি পূর্ণ স্বাধীনতার দাবি তোলো। নেতাজিকে চিঠি লিখলেন রবীন্দ্রনাথ, তুমি হচ্ছে তরুণ সমাজের প্রতিভূ, তরুণদের দাবির প্রতি তুমি মর্যাদা দাও। নেতাজি শুরু করলেন ভারত ছাড়ো আন্দোলন। গোটা দেশে ভারত ছাড়ো আন্দোলন হলো। ইংরেজরা পালিয়ে যেতে বাধ্য হলেন, কিন্তু যাওয়ার আগে ওই RSS এবং মুসলিম লীগের চক্রান্তে দেশটা ভাগ হয়ে গেল। আপনারা, আমরা কেউ চেয়েছিলাম দেশ ভাগ হোক? নিজের ঘর বাড়ি ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে রাস্তায় ভিক্ষুকের মতো কলকাতা শহরে বহু মানুষ ঘুরে বেরিয়েছে, বহু মেয়ে রাস্তায় হারিয়ে গেছে অন্ধকারে। এ আমরা জানি না? ইতিহাস আমাদের শেখাই। তার দায়ী কে? দায়ী হচ্ছে হিন্দুত্ববাদীরা আর ওই ইসলামিক পন্থীরা, দায়ী হচ্ছে মুসলিম লীগ, দায়ী হচ্ছে RSS। কিন্তু আমার ভারতবর্ষ, যখন তারা ঠিক করলেন যে যাই হোক, নতুন ভারতবর্ষকে তো আমি এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা এতদিন তো শাসিত হয়েছিলাম রাজাদের দ্বারা। মহারাজা দশরথের পুত্র রাম রাজা হবেন কি ভরত রাজা হবেন, এ নিয়েই আমাদের গল্প চলল। আমরা তো চাই না রাজাদের দ্বারা শাসিত হতে। শিব ভক্ত রাবণ, দশানন, রাম রাবণে যুদ্ধ করলেন, কেন যুদ্ধ করলেন, কে নিয়ে, আমাদের কিছু যায় আসে না। তাই স্বাধীনতা সংগ্রাম উত্তরকালে আমরা ঠিক করলাম আলোচনা করে, যে আলোচনা সভায় এই বিজেপির নেতাদের অন্যতম অগ্রগণ্য শ্রদ্ধেয় পুরুষ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিও ছিলেন। এই কথাটা আমি বলছি তার কারণ, আজ শ্যামাপ্রসাদ মুখার্জির নাম করে তারা আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি শুধু আপনার সামনে ইতিহাস রাখছি, আপনারা নিজেরা দেখে নেবেন। যদি আমার একটা কথা মনে হয় ভ্রান্তিপূর্ণ, আমাকে দেখে বলবেন তুমি সংশোধন করো, তুমি ভুল বলেছো, আমি নতমস্তকে মেনে নেব। কিন্তু ইতিহাস যারা বিকৃত করছেন তাদের আপনারা ক্ষমা করবেন কেন? আবার যে লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন ভারতবর্ষের স্বাধীনতার জন্য, তাদের প্রতি কোনো মর্যাদা বোধ নেই আমাদের?
সেই সংবিধান যখন আলোচনা হচ্ছে, সংবিধান সভায় আরএসএস এর লোকেরা দাবি তুললেন এটা হিন্দু রাষ্ট্র হোক। সবাই মিলে আলোচনা করে বললেন না, এটা হিন্দু রাষ্ট্র নয়, এটা ইসলামিক রাষ্ট্র নয়, এটা বৌদ্ধ রাষ্ট্র নয়, এটা খ্রিস্টান রাষ্ট্র নয়, এটা জনগণের রাষ্ট্র। উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের জনগণ যে যেখানে আছি সবাই মিলে ঠিক করলাম আমরা একটা নতুন ভারতবর্ষ তৈরি করব। আমার লক্ষ্য কি? আমি যে নতুন ভারতবর্ষে যাত্রা শুরু করলাম সেখানে আমার লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক ন্যায় এবং সামাজিক ন্যায়। ন্যায় শব্দের অর্থ ব্যাখ্যা করতে হবে আপনাদের কাছে, আমার তো মনে হয় অন্ততপক্ষে অর্থনৈতিক ন্যায় মানে ভারতবর্ষের সংবিধানই বলে দিচ্ছে যে ধনী এবং দরিদ্রের মধ্যে পার্থক্যটা ক্রমশ কমিয়ে আনতে হবে। সামাজিক ন্যায় মানে প্রত্যেকটা মানুষকে সম্মান দিতে হবে। বিবেকানন্দ বলেছিলেন, তুমি মুচি, তুমি ম্যাথর, তুমি চন্ডাল, তুমি আমার ভাই, আমার বুকে এসো। আর আরএসএস বলছেন তুমি মুচি, তুমি ম্যাথর, তুমি চন্ডাল, তুমি অন্তজ। আমি যখন তোমার বাড়িতে ভাত খেতে যাব তখন ছবি তুলে দেখাবো যে আমি কত বড়, তুমি কত ছোট, সেজন্য তোমার বাড়িতে খেতে এসেছি। কখনো দেখেছেন কোন নেতা আদানির বাড়ি, আম্বানির বাড়ি কিংবা আমার বাড়িতে খেতে এসে ছবি তুলেছেন? তোলেন না তো। তাহলে একজন আদিবাসীর বাড়িতে খাবার ছবি দেন কেন? দেন এই জন্যই প্রমাণ করতে যে আমি আদিবাসীকে আমার কোলে তুলে নিয়েছি, আগে তুলে নিতাম না। এই যে অসামাজিক কাজ, এই যে সামাজিক অন্যায়, তার বিরুদ্ধে ভারতবর্ষকে এগোতে হবে। এবং সেটা এগোতে গেলে কি দরকার? শিক্ষা। রবীন্দ্রনাথ তাই লিখেছিলেন, চিত্ত যেটা ভয় শূন্য, যার ভয় থাকবে না মনে, উচ্চ যেটা শীল, জ্ঞান যেটা মুক্ত, যেটা গৃহের প্রাচীর রাখে নাই তারে খণ্ড ক্ষুদ্র করি দিবস সর্বরি, যেটা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী। হে পিতা, আমাকে সেই স্বর্গে নিয়ে চলো যে স্বর্গে গিয়ে আমি বিচার করতে পারবো, যে স্বর্গে আমার মুক্ত জ্ঞানের সুযোগ থাকবে, যে স্বর্গ আমাকে বলবে না ওই তোমার বাপ ঠাকুরদা করেছে, ভুল হলে ওটাই মেনে চলো, ওই আচারের বালু রাশির মধ্যে এই দেশ থাকবে না। এটাই ছিল রবীন্দ্রনাথের কল্পনা। তাই স্বাধীনতা উত্তরকালে আমরা চেয়েছিলাম যে শিক্ষার বেশ বিস্তার হোক, প্রত্যেকটা মানুষকে জ্ঞানের আলো পৌঁছে দাও। সে জিজ্ঞাসা করুক, সে জানতে চাক। হাজার হাজার নিউটন তৈরি হবে, সে জিজ্ঞাসা করবে কেন আকাশের এই তারা খসে পড়লো, তার কারণ খুঁজবে। তার জন্য শিক্ষা দাও। ভারতবর্ষে যখন যাত্রা শুরু করেছিল এই সমস্ত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছিল। আমি তার ব্যাখ্যায় নামে যাচ্ছি না, একটা তো আমরা জানি, ইসরো। ইসরো তৈরি হয়েছিল বলেই আমাদের ঘরের ছেলেরা বিজ্ঞানী হয়েছেন, চর্চা করেছেন, নিউটনকে বারে বারে আলোচনা করেছেন, আইনস্টাইনকে আলোচনা করেছেন, সত্যেন বোসকে আলোচনা করেছেন, মেঘনাথ বোসকে সাহাকে আলোচনা করেছেন। আজকে তারা চাঁদে পৌঁছে গেছেন। সেই চাঁদে যখন পৌঁছলেন, আপনারা ভাবতে পারেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি অতীত গৌরবের কথা বলেন, আমাদের কোনো প্রাচীন বিজ্ঞানীর কথা তার মাথায় এলো না। তিনি বলতে পারতেন যেখানে আমাদের ছেলেরা চাঁদে নেমেছে সেটা আর্যভট্টর নামে বা বরাহ মিহিরের নামে অঙ্কিত করা হোক, কিংবা যেটা হোমি ভাবার নামে অঙ্কিত করা হোক, কিংবা প্রফেসর এস.এন. বোস যাকে আইনস্টাইন বলেছিলেন ইজ বেটার দেন আইনস্টাইন, আমার বাংলার বিজ্ঞানী, তার নামে অঙ্কিত করা হোক। তা তো করলেন না। কি বললেন? শিব শক্তি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য বিজ্ঞানকে অবমাননা করা, উদ্দেশ্য মানুষকে ধর্মের ময় আটকে রাখা। এই প্রচেষ্টার মধ্যে দিয়ে ওরা ভারতবর্ষকে বিভাজন করার চেষ্টা করছে। নির্বাচনের আগে এই নির্বাচনটা আমাদের কিন্তু অত্যন্ত বড় গৌরব প্রাপ্তি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে। ওই যে বললাম আমরা রাজার দ্বারা পরিচালিত হব না, আমরা প্রজাতন্ত্র চাই, অর্থাৎ প্রজাই ঠিক করবে তাকে কে শাসন করবে। সংবিধান বললেন 5 বছর। তাহলে আজকে ভারতবর্ষের বুকে সিলেবাস নির্ধারণ করে দেওয়া হয়েছে, ইকোনমিক জাস্টিস, সোশ্যাল জাস্টিস, ফ্রিডম অফ নলেজ, ফ্রিডম অফ স্পিচ, আর কি আমার ব্যক্তি স্বাধীনতা আছে আমার ধর্ম পালনের, তোমার কোনো অধিকার নেই হস্তক্ষেপ করার। কে মন্দিরে যাবে, কে মসজিদে যাবে, কে গির্জায় যাবে, কে যাবে না, এ তুমি ঠিক করার কি? এ তো তার ব্যক্তি চিন্তার ফসল। এক পরিবারে 5 জন সন্তান থাকলে 5 রকম হয়।
কোনো বাবা মা তাকে জোর করে লাঠি মেরে বলতে পারেন না এটাই তোকে করতে হবে, তাহলে সে বিগড়ে যাবে। আমার ভারতবর্ষে যারা ক্ষমতায় এসছিলেন 2019-এ, তারা ক্ষমতায় এসছিলেন কি বলে? যে আমরা বছরে 2 কোটি ছেলের চাকরি দেব। ভারতবর্ষ পৃথিবীতে সবচেয়ে তরুণ দেশ, তরুণ অর্থে তারুণ্যের শক্তিতে, বয়সে। আমাদের এখানে তরুণদের সংখ্যা প্রচুর, সেই তরুণদের শক্তিকে ব্যবহার করতে হবে। তাই তিনি বললেন 2 কোটি লোককে চাকরি দেব। আর কি বললেন? আর উনি যা যা বলেন সব মিথ্যে কথা বলেন, আমার এগুলো উচ্চারণ করতে খারাপ লাগে, কষ্ট হয়, আপনারা রোজ শোনেন। বললেন আমি খালে লোন শেষ করে দেব, ডিমনিটাইজ করে দিলেন। কে মার খেল? আমার মতো উচ্চ মধ্যবিত্ত মার খায়নি, আমার থেকে যারা বড় ধনী মার খায়নি। মার খেয়েছে ওই যে চাষিটা গ্রাম থেকে খাবার নিয়ে এসে বিক্রি করে, যে মুঠেটা দৈনিক রোজগার করে, যার দিনমজুর, সে মার খেয়ে গেল, টাকা নেই তার হাতে, ভিক্ষুক হয়ে গেল। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন আমি তোমাকে বিনা পয়সায় খাবার দেব। এটা কত বড় অবমাননা বলুন তো! এই মনুষ্যত্বের অবমাননা। সেই রাস্তা তৈরি করলেন দেশে নরেন্দ্র মোদী। নির্বাচনে 19-এর পর, 14-র পর 19-এর নির্বাচনের সময় তিনি কি বললেন? মানুষকে কোনো আশা দিতে পারলেন না। বললেন পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ, পুলওয়ামায় না কি কি ঘটে গেছে। সেদিন থেকে আজ পর্যন্ত আমি রোজ লিখি, রোজ দাবি করি, পুলওয়ামার ঘটনার সত্য তথ্য তুমি দাও। ভারতবর্ষের মানুষ জানতে চায়। সাম্প্রতিককালে তৎকালীন পুলওয়ামা, কাশ্মীরের যিনি রাজ্যপাল ছিলেন সত্যপাল, তিনি বলছেন পরিকল্পনা করে আমাদের ওই 51 জন আধা সৈনিককে খুন করানো হয়েছে। এত বড় কথা তিনি বলেছেন ভোট পাওয়ার জন্য। যারা শুধু ক্ষমতায় থাকার জন্য এত ন্যূনতম নিম্ন মানের কাজ করতে পারেন, তাদের আপনারা ভোট দেবেন কি দেবেন না আপনাদের বিচার্য বিষয়। কিন্তু তারা জানেন যে আমরা সরাসরি ভোট চাইতে পারবো না, অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের মাটিতে, যে মাটিতে বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি অনেক এগিয়ে গেছে, সেখানে একজন শিখণ্ডী দরকার। বিজেপি জানতেন পশ্চিমবঙ্গের মাটিতে কমিউনিস্টদের তাড়ানো সহজ হবে না, তার কারণ এ মাটির ভিত্তি রবীন্দ্রনাথ, এ মাটির ভিত্তি রামমোহন, বিদ্যাসাগর, নেতাজি। সেখানে সহজ হবে না। একটা শিখণ্ডী খেলা করো, তিনি হচ্ছেন মমতা। শিখণ্ডী খেলা করে প্রথম যে কাজ করলেন, আপনারা ভুলে যাবেন না, আমাদের নন্দীগ্রাম রাস্তা তৈরি হচ্ছিল, নয়াচারে একটা কেমিক্যাল হাব হবে। কেমিক্যাল হাব হলে পরে আমার রাজ্যের শিক্ষিত ছেলেরা প্রচুর পরিমাণে তাদের মেধা প্রয়োগ করতে পারতেন, তার থেকে আরো অনেক অনেক অনুসারী কাজ হতে পারত। শুরু করলেন কি, জমি দখল করা যাবে না রাস্তার জন্য। সিঙ্গুর পাশে কারখানা তৈরি হয়ে গেছে, সেই তৈরি হওয়া কারখানা কোথায় গেল? সানন্দে। আপনারা হয়তো কেউই জানেন না, সানন্দ হচ্ছে গুজরাটের একটি অন্ধকারময় গ্রাম। সেই গ্রামে যখন কারখানাটি চলে গেল, আজকে সানন্দ একটা উজ্জ্বল শহর। সেখানে দেশ বিদেশের মোটর গাড়ির কারখানা তৈরির জন্য চলে আসছেন তারা। আর আমার সিঙ্গুরের ছেলেরা কাজের জন্য যাচ্ছেন সানন্দে। তাহলে মমতা দুটি কাজ করেছেন, উল্লেখনীয় কাজ। একটি হচ্ছে আমার কেমিক্যাল হাব করতে দিলেন না, তখন কিন্তু গুজরাটে কেমিক্যাল হাব হলো। আমার রাজ্যের মেধা যেটা করতে পারতেন, সেটাকে তিনি সর্বনাশ করে গুজরাটকে সাহায্য করলেন। গুজরাট নিয়ন্ত্রণ করে কে? আরএসএস, মোদী। আমার সিঙ্গুরের কারখানা গুজরাটে চলে গেল। তারা এই শিখণ্ডী খেলা করে মাওবাদীদের সঙ্গে নিয়ে কমিউনিস্টদের উপর আক্রমণ করলেন। আমার আপনার ঘরের ছেলে খুন হতে শুরু করলো। সভাপতি আমরা একটু গুটিয়ে গেলাম, আমার পার্টি অফিস ভাঙা হলো, আমি একটু গুটিয়ে গেলাম। কেন? 34 বছরের বাম শাসনে আমি একটু স্বস্তিতে আরামে হাত পা ছড়িয়েছিলাম। তার পরিণতি এই। আজ যখন আমাদের প্রজাতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ এসছে, আমরা ছেড়ে দেবো নাকি? আমাদেরও বলতে হবে স্পষ্ট করে যে তোমাদের অন্যায় আমরা মানি না। পশ্চিমবঙ্গের বুকে বাম সরকার শিক্ষা অবৈতনিক করে দিয়েছিল। যুগান্তকারী কাজ, যে কোনো ছেলে মেয়ে পয়সা নেই বলে স্কুলে গিয়ে লেখাপড়া শিখতে পারবে না, এটা হতে পারে না। কারণ সংবিধান আমাকে দায়িত্ব দিয়েছে সবাইকে লেখাপড়া শেখাবার। আর কি বলেছিলেন বামফ্রন্ট সরকার? যে আমার ঘরের শিক্ষিত ছেলে তারা অন্য কাজের জন্য এপাশ ওপাশ যাবে কেন? আমি যদি নতুন নতুন স্কুল তৈরি করি, সেখানে শিক্ষক দরকার,
আমি আমার মেধাকে এই শিক্ষক হিসেবে নিয়োগ করব, তাকে আমি এমন বেতন দেব যে বেতন তাকে প্রলুব্ধ করবে শিক্ষকতায় নিজেকে নিযুক্ত করতে অন্য কোনো কাজের তুলনায়। তাই আমার ঘরে শিক্ষিত ছেলেমেয়েরা আজও বলেন, স্যার আমার প্রাইমারি প্যানেলটা হবে তো, স্যার আমার আপার প্রাইমারি প্যানেলটা হবে তো। তার কারণ কি? সে তার মেধাকে কাজে লাগাতে চায় এবং জানে মেধাকে কাজে লাগালে বাম আমলে যে বেতন আমাকে স্থির করে দেওয়া হয়েছিল সেটা আছে, সেটাকে কারবার ক্ষমতা নেই। তাই শিখণ্ডী কি শুরু করলেন? শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দাও। কিভাবে ভাঙবো? সরাসরি তো বোম মেরে ভাঙা যাবে না, সরাসরি গুন্ডা লেলিয়ে তো ভাঙা যাবে না। চেষ্টা হয়েছিল, ক্ষমতা আসার পর পর বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজে গুন্ডার গিয়ে হামলা করেছে, কিন্তু তাও রুখে দাঁড়িয়েছিলেন। এখন হলো শিক্ষকের চাকরি বিক্রি। পৃথিবীতে কোথাও কেউ কখনো শুনেছেন যে একজন টাকা দিয়ে শিক্ষকতার চাকরি করছে? আমরা এর আগে শুনেছি টাকা দিয়ে পিয়নের চাকরি হয়, টাকা দিয়ে কনস্টেবলের চাকরি হয়, কিন্তু টাকা দিয়ে শিক্ষক? একজন শিক্ষক তো জাতির মেরুদণ্ড। এই বলাই হয় টিচার্স ট্রেন দি মাইন্ড। সেই শিক্ষক যদি মনে করে আমি টাকা দিয়ে পেয়েছি, তবে সে তো শিক্ষকতার সঙ্গে সঙ্গে টাকা উপার্জনের ধান্দা করবে, এবং এটা করে তৃণমূল পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা থেকে তুলে দিল। পাশাপাশি প্রাইভেট শিক্ষা, পাশাপাশি দেখবেন, আমাকে ব্যাখ্যা করতে হবে না, স্বাস্থ্য তুলে দিল। আগে আমার প্রাইমারি হেলথ সেন্টারে এসি ছিল না, রং চোখে বাড়ি ছিল না, কিন্তু ডাক্তার থাকলে একজন মানুষ সাপে কামড় দিলে গিয়ে ট্রিটমেন্ট করতে পারতেন। এখন বলছে স্বাস্থ্য সাথী। কার লাভ হয়েছে জানেন? এটি জিজ্ঞাসা করবেন তৃণমূলের কর্মীদের বা নেতাদের, যে ইন্স্যুরেন্স কোম্পানিকে তুমি কত কোটি টাকা দিয়েছো 5 বছর, হিসাব চাইবে। সেই টাকা দিয়ে তুমি যদি আমার স্বাস্থ্য কাঠামোয় কাজে লাগাতে, তাহলে আমার স্বাস্থ্য পরিকাঠামো প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছতে পারতো বিনা পয়সায়। কেন ইন্স্যুরেন্স কোম্পানিকে এত টাকা পাইয়ে দিচ্ছ? আর সেই ইন্স্যুরেন্স কোম্পানিটা আপনার পাড়ায় পাড়ায় দেখবেন ল্যাবরেটরি তৈরি হচ্ছে প্যাথ ল্যাবের নাম করে, যেটা সরকারি হাসপাতালে পরীক্ষা করতে গেলে পয়সা দিতে হতো না, এখন আপনাকে সেই ল্যাবরেটরিতে যেতে হবে, 4,000-5,000 টাকা দিতে হবে। আপনি খুব উল্লসিত, স্বাস্থ্য সাথী। একটু চিন্তা ভাবনা করে যদি ভাবেন, দেখবেন সর্বনাশের সাথী আমরা হচ্ছি। আমাদের অধিকার একটি ভোট দেওয়া, সাংবিধানিক অধিকার, সেই অধিকারটা প্রয়োগ করতে হবে। এবং আপনারা অধিকার প্রয়োগ করলেই জানেন ওরা পরাজিত হবে, তাই চেষ্টা করে আপনাদের ভোট না দিতে পারেন। পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কত বিধানসভা ভোট দিতে দেয়নি অধিকাংশ মানুষকে। আর যারাও ভোট দিতে গেছে তারা ভোট কেন্দ্রে গিয়ে দেখে অধিকাংশ, 2-4 জন হয়তো ব্যতিক্রম হতে পারে, আঙুলে চাপ মেরে বলছে বাড়ি চলে যান, আপনার ভোট হয়ে গেছে। প্রিসাইডিং অফিসার বেচারা কি করবেন? আমি এক প্রিসাইডিং অফিসারকে ধরেছিলাম, তার বিরুদ্ধে রিপোর্ট লিখেছি, পাঠিয়ে দেবো ইলেকশন কমিশনে। ইয়াং ছেলে এসে কান্নাকাটি করছে, আমার হাতে পায়ে ধরছে, বলে স্যার আমার চাকরিটা চলে যাবে। বলে আপনি তো প্রিসাইডিং অফিসার, আপনি কি করছেন? বলে কি করবো বলুন, সে আমায় খুন করে দেবে। আপনি স্যার অতটা নির্দয় হবেন না, আমার চাকরিটা খাবেন না। আমি পারলাম না চাকরিটা খেতে। সত্যি তো, সে তো অসহায়, গুন্ডারা তাকে খুন করে ফেলবে। একজন প্রধান শিক্ষক একটি ভোটার কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ছিলেন, তিনি আমাকে বলছেন স্যার কি বলবো বলুন, আমরা যাই ভোট করতে, আমরা ভোট করতে যাই, মাথা উঁচু করে কাজ করতে পারেন না আপনারা প্রধান শিক্ষক। তার করুণ কাহিনী শুনে না আমি বিস্মিত হয়ে গেলাম। আমি সবাইকে বললাম, সে বলছে স্যার 12টা পর্যন্ত ঠিক, 12টার সময় তৃণমূল কংগ্রেসের গুন্ডারা এসে বলছে স্যার আপনাকে ভীষণ শ্রদ্ধা করি, ভালোবাসি, আপনার পা হাত দিয়ে প্রণাম করছি, আপনি খুব ভালো কাজ করেছেন, এবার বাড়ি চলে যান। বলে আরে আমি এখন বাড়ি যাবো কি করে? প্রিসাইডিং অফিসার ওইসব আমাদের দায়িত্ব, আমরা কাগজ ফাগজ বুঝে নেবো, আপনি বাড়ি যান, গিয়ে বৌদির সঙ্গে এখন একটু কি টিভি খুলে দেখুন। তিনি বলছেন আমি চেঁচামেচি শুরু করলাম। পুলিশ অফিসার দৌড়ে এসে বলছেন যে আপনি অশান্তি করছেন। তার মানে প্রিসাইডিং অফিসার, তার মানে আমি অশান্তি করছি? বলে যা হচ্ছিল হোক না, আপনি এত চেঁচামেচি করছেন কেন? পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে, পুলিশ মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ করছে যে আপনি চেঁচামেচি করে অশান্তি সৃষ্টি করছেন। চোর চুরি করবে, চুপচাপ দেখবেন, এটাই তো কৃষ্টি। চোর চুরি করছে, আপনি চোর বলে চেঁচাবেন? আমি চেঁচাই বলে আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে হুমকি দিয়েছেন যে আমার বিরুদ্ধে মানহানি মামলা করবেন। আমি শুনে খুব খুশি হলাম।
আমাকে এক সাংবাদিক নিয়ে গেলে গেলে খুব ভালো, তাড়াতাড়ি গিয়ে বলুন মামলাটা কালকেই ফাইল করতে, আমি খুব শান্তিতে আছি, উনি মামলা করবেন, আমি তো আদালতে বুঝে নেব। কিন্তু আদালত তো গুন্ডামির জায়গা নয়। আদালতে তৃণমূল কংগ্রেসের গুন্ডা যায়, আমাকে মাঝে মাঝে সেখানে গিয়ে ভয় টয় দেখাবার চেষ্টা করে। তাহলে আসুন আদালতে, কার মানহানি হয়েছে এবং কার সাজা হবে সেটা আমি আদালতে প্রমাণ করে দেবো। আজ পর্যন্ত কোনো মামলা দাখিল করেননি, আজীবনেও করবেন না। কিন্তু এটা তো আপনাদেরও করতে হবে। যদি বলে ভোট দিতে যাবেন না, বলে ঠিক আছে আমি ভোট দেবো ভাই, আপনি মনে করলে পারে পরে কিছু করবেন। একসঙ্গে যদি সবাই সন্দেশখালীর মেয়েদের মতো হাতে লাঠি নিয়ে ঢুকে দাঁড়ান, ওরা ল্যাজ গুটিয়ে পালাবে। আমি আর দীর্ঘ বক্তৃতা করবো না। আমি ঐতিহাসিক প্রেক্ষিত থেকে বললাম আপনাদের কাছে যে আমাদের করণীয় কাজ কি। প্রজাতন্ত্র আমরা তৈরি করেছি, প্রজাতন্ত্র আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। রবি ঠাকুরের ভাষায় আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলবে কি সত্যি। আমরা সবাই রাজা। রাজা সবারই দেন মান, সে মান আপনি ফিরে পান। যারা আমাদের মান দেয়নি তাদের মান দেবেন না, এটাই আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত এবং আমার বিশ্বাস আপনারা সেটা পালন করবেন। নমস্কার।